জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির আয়োজনের পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাক মুস্তাফা। পদত্যাগ করতে যাচ্ছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাবেন তিনি, কারণ দেখাতে পারেন অসুস্থতা। সংবিধান বলছে রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকারই সাময়িক দায়িত্ব পালন করবেন এবং 90 দিনের মধ্যে সংসদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আর নতুন রাষ্ট্রপতির অধীনেই আসছে জাতীয় সংসদ নির্বাচন। অন্যদিকে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ থাকবে কিনা তা নিয়েও নানান আইনি বিতর্ক। আজকের প্রশ্ন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে কাকে দেখতে চায় রাজনীতি? রাজনৈতিক দলের সিদ্ধান্ত আর সাংবিধানিক প্রক্রিয়ার সীমারেখা কোথায়? এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন, প্রথমে আমার হাতের ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এমপি, বিএনপি দলীয় সংসদ সদস্য। তার হাতের ডানে আছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন। আমার হাতের বাঁ দিক থেকে আছেন ডক্টর আতিক মুজাহিদ এমপি, কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং ঠিক তার বাঁ দিকেই আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনাদের চারজনকেই আজকের রাজনীতির অনুষ্ঠানে স্বাগত। দর্শক, রাজনীতিকে আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি, অর্থাৎ এখানে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া থাকবে এবং নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই নিজেই মাইক্রোফোন বন্ধ হয়ে যাবে এবং এখানে যারা অতিথিরা রয়েছেন তারা নিজেরাই নিজেদের মধ্যে প্রশ্নও করতে পারবেন। সরাসরি আলোচনায় চলে যাই। ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে দিয়ে শুরুটা করছি। গোয়েন্দা প্রতিবেদন বলছে গেল মে মাসে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। সেই ফোনালাপের সাথে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার সম্পর্ক আছে কিনা এই নিয়েও মোটামুটি প্রশ্ন আছে রাজনৈতিক মহলে। সেই সফর দেখভাল করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল শাখা কিংবা লন্ডনের বাংলাদেশ দূতাবাস এই ঘটনায় জড়িত কিনা সে প্রশ্নটা উঠেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি বলেছেন ফোনালাপের ঘটনার সত্যতা যাচাই ও তদন্ত করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রশ্নটা হচ্ছে, বিষয়টি সত্যতা প্রমাণ হলেও ততদিনে রাষ্ট্রপতি থাকছেন না মোহাম্মদ শাহাবুদ্দিন, রাষ্ট্র কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? 2 মিনিট। ধন্যবাদ আপনাকে এবং আমাকে যারা দেখছেন সকলকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে রাষ্ট্রপতি চেঞ্জিংয়ের যে বিষয়টা সেটা এন্টায়ারলি রাষ্ট্রপতির নিজস্ব মতবাদ থেকে আমরা যেটা বুঝতে পেরেছি যে তার স্বাস্থ্যগত কারণে তিনি অবসর চাচ্ছেন। তো যেহেতু সরকার অলরেডি 5 মাস অতিবাহিত করেছে এবং বিগত 18 মাসেও তিনি ছিলেন এবং তার খুব সম্ভবত আমি ভুল না করে 2023 সালে তিনি নিযুক্ত হন। তো সেই হিসেবে বেশ অনেক দিনই অতিবাহিত হয়েছে। তো আনুষ্ঠানিকভাবে ওরকম ঘোষণা এখন পর্যন্ত আমরা পাইনি, সুতরাং আমরা বলতেই পারছি আর 2-1 দিন দেখলে বোঝা যাবে কি হয়। তবে যেহেতু রাষ্ট্রপতি তার নিজস্ব মতবাদ থেকে বলছেন শারীরিকভাবে অসুস্থ, সাংবিধানিক অধিকার অনুযায়ী সাংবিধানিক যে নিয়ম কানুনগুলো আছে সেখানে আমরা দেখতে পাই কোনো রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় অসুস্থ থাকে বা কোনো পদ শূন্য থাকে তাহলে সেই ক্ষেত্রে ডেফিনেটলি নতুন রাষ্ট্রপতি নিয়োগের ব্যবস্থা হতে পারে এবং ফর দ্য টাইম বিং আমাদের স্পিকার মহোদয় যিনি আছেন তিনি নিযুক্ত থাকবেন। তো দেখা যাক, লেটস সি হোয়াট উইল হ্যাপেন। না, যে প্রশ্নের জায়গাটা আসছে সেটি হচ্ছে, যদি আসলেই ওই ঘটনার যদি তদন্ত হয়ে থাকে এবং তদন্তে যদি সত্যতা পাওয়াও যায় সেক্ষেত্রে রাষ্ট্র কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? রাষ্ট্র নিউট্রালভাবেই চলছে, হ্যাঁ একেবারেই নিউট্রালভাবে চলছে। তবে সেটা তদন্ত সাপেক্ষে বোঝা যাবে, তখন সরকার ডিসাইড করবে কি করণীয়। তবে তার আগেই রাষ্ট্রপতি নিজেই ঘোষণা দিয়েছেন তিনি অসুস্থ বা অসুস্থতার কারণে তিনি বিরতি চাচ্ছেন। সুতরাং এটা দেখার বিষয় আছে, 2 দিক থেকে দেখার বিষয় আছে। ধন্যবাদ আপনাকে। ডক্টর আতিক মুজাহিদের কাছে ফিরছি। রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় কি সর্বদলীয় ঐকমত্যের উদ্যোগ নেওয়া উচিত কিনা? নতুন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলোর মতামত কতটা আসলে গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করেন? আপনাদের এই রাষ্ট্রপতিকে অপসারণ নিয়ে আপনাদের শুরু থেকেই জোরালো দাবি ছিল। আপনারা প্রথম দিন, সংসদের যে প্রথম দিন, সেই দিন আপনারা ওয়াকআউটও করেছিলেন। 2 মিনিট সময়। ধন্যবাদ। আমি একটু আসতে চাই যে ভেরি ইন্টারেস্টিং যেই ব্যক্তি 2025 সালের ডিসেম্বর মাসে বলল আমি আর থাকতে চাই না, তাকে এতদিন ধরে রাখলো কে? উত্তর বিএনপি। তাহলে সে তখন তার সমস্যা ছিল না, তখন সে কি কথা বলেনি শেখ হাসিনার সাথে? আমরা একাধিক রিপোর্ট দেখলাম, রিসেন্ট রিপোর্ট, তার মানে তাকে এখন দরকার নাই।
এজন্য আপনি সরাচ্ছেন। আমি তো মনে করি ওনাকে এরকম সুন্দর করে সমঝোতার ভিত্তিতে পদত্যাগ করে দেওয়ার সুযোগ নাই। ওনাকে ইমপিচমেন্ট করা দরকার ছিল। একজন সরাসরি খুনি হাসিনার রাষ্ট্রপতি ছিল, তাকে আপনি এই 5 মাস ধরে রাখলেন কেন? ডেমোক্রেটিক সরকার আসার পরেও, সাংবিধানিক সংকট দূর হওয়ার পরেও কেন রাখলেন? আমার দাবি হলো ওনাকে এখান থেকে পদত্যাগ করার পর ওনাকে অ্যারেস্ট করা উচিত। কারণটা কি? উনি ব্যাংক দখলের সাথে জড়িত, ইসলামের টাকা যখন গেছে ইসলামী ব্যাংক থেকে, এবং 11 থেকে 16 সালে উনি দুদক ধ্বংস করেছেন। এখন আমার ইস্যু হলো এই ফুল স্টেকের পিছনে বিএনপি কেন 5 মাস লেট করলো? এর একটা প্রশ্ন জাগলো। প্রশ্নটা হলো ওনারা তত্ত্বাবধায়ক সরকারের সময় যেন ওনাদের নিয়োজিত রাষ্ট্রপতি থাকতে পারে, এবং ওনারা যেভাবে কে এম হাসানকে কেয়ারটেকার করেছিল একটু পজিশনিং করে, আবার যেহেতু ওল্ড সিস্টেম অফ কেয়ারটেকার সিস্টেম আমরা রাখতেছি তাহলে ওই সময় হয়তো বিএনপির যে সর্বশেষ প্রধান বিচারপতি থাকবেন তাকে রাখার একটা সিস্টেম হিসেবে করার জন্য। সুতরাং ওভারঅলি যে লোক আগে থেকে চলে যেতে চাইছে তাকে জোর করে কেন রাখলো, এটা আমার একটা কোয়েশ্চেন। সেকেন্ড হলো একজন খুনি যে আমাদের রাষ্ট্রের জন্য খুবই ভয়ঙ্কর, ইন্ডিয়া থেকে ষড়যন্ত্র করতেছে, তার সাথে সে নিয়মিত কমিউনিকেশন করতে, এখন একটা অজুহাত দেখানো হচ্ছে। সুতরাং এটাকে দেখার বিষয়। 2 নম্বর যেটা বলেছেন যে বিরোধী দলের আসলে কতটা এখানে সুযোগ আছে। আপনি জানেন যে বাংলাদেশে এসে উইনার টেক্স অল, যদি মেজরিটি যে পায় সে সব কিছুই করে নেয়। যদি আমরা শুধু 201-এর কম হইতো তখন আমাদের একটা ফ্যাক্টর অনেক সময় চেঞ্জিংয়ের ক্ষেত্রে লাগতো। বাট আমরা প্রত্যাশা করি বিরোধী দলের জায়গা থেকে যে এমন কাউকে দেওয়া হোক যে রাষ্ট্রপতি আসলে বাংলাদেশের মানে কনস্টিটিউশনাল হেড দেখা হয়, যেন একটা মানুষ উঁচু করে কথা বলতে পারে যে না, আমাদের রাষ্ট্রপতি এমন একজন ব্যক্তি, 10 সেকেন্ড, যাকে বলা যায় যে রিয়েলি হি ইজ রিপ্রেজেন্টিং দ্য অল পিপল, নট দ্য পার্টি পিপল। লাইক চুপুর মতো, যে একদম মুজিববাদী একজন লোকের 5-8 গোলাম, এরকম একটা ব্যক্তিত্বহীন আমরা আর কোনো রাষ্ট্রপতি দেখতে চাই না। রাষ্ট্রপতি সামথিং, শাহাবুদ্দিন সাহেব একটা জাস্ট ফিগার, যারা মানুষকে বলতে পারি যে আমার রাষ্ট্রপতি একজন ব্যাকবোনলেস না। এবং আমাদের জুলাই সনদ যদি আমি যে অক্ষর কী পালন করবো জানি না, কিন্তু রাষ্ট্রপতিকে পাওয়ার দেওয়ার কথা, ব্যালেন্সের করার কথা বলা আছে, সেগুলোর সাথে কিন্তু অনেক কিছু রিলেটেড। শেষ করবেন আবুল হোসেন রুবেলের কাছে যদি ফিরি, বিরোধী দল থেকে যে প্রশ্নটা, তাকে এতদিন রাখলো কে? বিএনপি ইমপিচমেন্ট করার দরকার ছিল বলা হচ্ছে, এবং কেন 5 মাস দেরি করলো বিএনপি? এর উত্তরে আসলে কি বলবেন? 2 মিনিট। ধন্যবাদ। প্রথমত আমি বলি যে এইগুলোর একটা, এই পুরো আলোচনাটা যে আমরা করছি, এই আলোচনার ভিত্তিটা হচ্ছে যে আসলে অনেকগুলো রিপোর্ট, যে রিপোর্টগুলোর এখনো পর্যন্ত কোনোটারই আমরা মানে সত্যতা নিশ্চিত হয়নি, ফলে এগুলো এক ধরনের স্পেকুলেশন। হ্যাঁ, আচ্ছা, এখন যখন এটা অফিসিয়ালি আসবে তখন আমি বুঝতে পারবো যে আচ্ছা এটা হচ্ছে, এখন করবেন, তারপর অমুক কথা বলেছেন, তারপরে হচ্ছে, এগুলো কোনোটাই এখনো পর্যন্ত হয় নাই। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে রাষ্ট্রপতি মানে কারা হওয়া উচিত, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে রাষ্ট্রপতি হওয়া উচিত আসলে প্রথমত তিনি সৎ হবেন, সম্মানিত লোক হবেন, তিনি রাজনৈতিক অভিজ্ঞতা তার থাকবে এবং তার একটা ব্যক্তিত্ব থাকবে। এই জিনিসগুলো আসলে বিবেচনা করাটা জরুরি। যে রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের সবচেয়ে মানে সম্মানিত পদ, ফলে এই ধরনের মানুষকে আসলে বিবেচনা করার জায়গা আছে। সেখানে আমরা অতীতেও সমালোচনা করেছি, এখনও বলি যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি এইটার পদের উপযুক্ত নন। তো এইটা প্রথমত এইটা জায়গা। কিন্তু অন্য একটা জিনিস যদি আপনি চিন্তা করেন, আতিক মুজাহিদ যেটা বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার সময়ে কে রাষ্ট্রপতি থাকবেন, এটা কিন্তু আসলে এমনিতে গুরুত্বপূর্ণ। কারণ অতীতে আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এমন কোনো সময় হয়েছে যেখানে রাষ্ট্রপতি না থাকলে আসলে একটা কু হয়ে যেত। ফলে রাষ্ট্রপতি আসলে এমন কেউ থাকা উচিত যিনি আসলে এই ধরনের কোনো কু বা এই ধরনের ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম, এগুলোকে আসলে ঠেকাতে পারেন, এরকম শক্তিশালী মানুষেরই থাকা উচিত। এবং তার রাজনৈতিক অভিজ্ঞতাটাও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যাতে করে আসলে মানে আমরা দেখেছি যে রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা এগুলো অনেক দ্রুত মোকাবেলা করতে পারেন অনভিজ্ঞ লোকদের চাইতে। ফলে আমার কথাটা হচ্ছে খুব এই বিষয়ে খুব পরিষ্কার। জি, ধন্যবাদ আপনাকে। আমি সরাসরি চলে যেতে চাই জামাত ইসলামের যিনি প্রতিনিধিত্ব করছেন, অ্যাডভোকেট আতিকুর রহমান। আপনারা আসলে কেমন রাষ্ট্রপতি চান? দলীয় পরিচয়ের বাইরে একজন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি, নাকি রাজনৈতিকভাবে পরীক্ষিত ব্যক্তি? 2 মিনিট। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা, সালাম। দেখুন, বাংলাদেশে বিদ্যমান যে কাঠামো আছে রাষ্ট্রপতির ক্ষমতা, এখানে কে আসলো কে আসলো না খুব বেশি বিবেচ্য বিষয় না। আমাদের যেটি জুলাই সনদ এবং যার আলোকে আমাদের গণভোটটা হয়েছে, যদি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য আসে, তখন আমরা বুঝতে পারবো যে জাতির
সংকটকালীন মুহূর্তে রাষ্ট্রপতির কি ভূমিকা থাকে। আমরা বিগত সময়ে দেখলাম, বিশেষ করে ফ্যাসিবাদের আমলে 3টা ইলেকশনে বহুবার আমরা গিয়েছি রাষ্ট্রপতির কাছে দলগুলো, তিনি কোনো ভূমিকা শুনেছেন কিন্তু কোনো ভূমিকা রাখেন নাই। বিদ্যমান যে রাষ্ট্রপতির ক্ষমতা, এই ক্ষমতাটা আসলে ব্যক্তি কোনো বিষয় না, ব্যক্তি কোনো ক্ষমতা সেখানে রাখা হয় নাই। যদি ক্ষমতা ভারসাম্য আসে যে এই কাজগুলো মাননীয় প্রধানমন্ত্রীর, এগুলো হলো মহামান্য রাষ্ট্রপতির, তখনই আমরা বুঝতে পারবো আসলে এই রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়ার মধ্যে জাতি কিছু পাবে কিনা। কিন্তু বর্তমান যেটি আছে, রুটিন ওয়ার্ক, রাষ্ট্রপতি থাকবেন, এটি কে আসলো কে না আসলো, এটি আসলে জনগণের সংকটকালীন মুহূর্তে তারও কোনো ভূমিকা পালন করবে না। দেন হচ্ছে এটা বলি, বর্তমানে যে রাষ্ট্রপতি আছেন, দাবি সবাই উঠছে। দেখুন আজকে কেন এই কথাটা এসেছে, আমরা এই রাষ্ট্রপতিকে নিয়ে বহুবার দাবি উঠেছে তার অপসারণের জন্য। প্রত্যেকটা বারে কিন্তু বাধা দিয়েছে আমাদের বিএনপি, যারা বর্তমানে ক্ষমতাসীন আছেন। তারা এখন কেন সিরিয়াস হলেন? তারা তাকে দিয়ে পার্লামেন্টে বয়ান দেয়ালেন, বিরোধী দল সেখান থেকে ওয়াক আউট করলো, তারা খুব খুশি ছিলেন। এখন যখন দেখলেন যে লন্ডনে গিয়ে তিনি কথা বলেছেন তার সে ফ্যাসিবাদের মূল নেতৃত্ব, তখনই নড়ে চড়ে বসেছেন। এতদিন জাতির আশঙ্কা ছিল, বিএনপি গুরুত্ব দেয় নাই। এখন বিএনপির ক্ষমতার জন্য রাষ্ট্রপতি যখন একটা বিপদ, এখন তাকে সরাইতে হবে। এখন এখানে মূল ডিফারেন্সটা আসলে আপনি আপনার দলীয় পারপাসটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন যে আমার ক্ষতি হয়ে যাবে। জনগণ যে চেয়েছে এই নীতি নৈতিকতাহীন ব্যক্তি 10 সেকেন্ড অনুপযুক্ত, তখন কিন্তু আমরা সবাই উদ্যোগ নেওয়ার পরেও শুধুমাত্র বিএনপি চাইনি বলে বিগত সময়ে এই রাষ্ট্রপতি আমরা অপসারণ করতে পারিনি। সুতরাং এখন বিএনপি চেয়েছে হবে এবং বিএনপির জায়গা সে হবে, এখানে আসলে নতুন কিছু করার নেই এখানে। তবে আমরা মনে করি দ্রুত সময়ের ভিতরে জুলাই সন্ধ্যার আলোকে রাষ্ট্রপতির ক্ষমতাকে বাড়ানোর প্রয়োজন, তাহলে জাতি কিছুটা আশাবাদী হবে আগামী দিনে তিনি কিছু ভূমিকা রাখতে পারবেন। ধন্যবাদ আপনাকে। ডক্টর প্রিয়ঙ্কার কাছে যদি ফিরি, সেটি হচ্ছে যে ফ্লোর থেকে যে আলোচনাটা আসলো, এখন কেন বিএনপি সিরিয়াস হলো এটাও বলা হচ্ছে। আর বিএনপির জ্যেষ্ঠ একজন নেতার বরাতে গণমাধ্যমেরও খবর, সম্ভাব্য পদত্যাগের পেছনে শুধু একটি ফোন আলাপই নয়, বিষয়টা আরও জটিল। আর জটিল কোন কোন বিষয় থাকতে পারে? 2 মিনিট। জটিলের প্রশ্ন যেটা আসছে সেটা আপনি ইনিশিয়ালি বলে দিয়েছেন কেন আসলে জটিল ব্যাপারটা। তবে এখানে রাষ্ট্রপতির আমরা প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড বা যেটা এখানে আলোচনা হলো, সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে তিনি আসলে ফ্যাসিস্ট আমলেরই একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন। এবং আমরা দেখেছি তিনি দুদক কমিশনার ছিলেন, তিনি এনআরবি ব্যাংকের গ্লোবাল অ্যাডভাইজার হিসেবে ছিলেন। তো তখন থেকে সবার তাকে নিয়ে কন্ট্রোভার্সি ছিল। বর্তমানে যেটা হচ্ছে যে যেটি বলা হলো যে ওনাকে কেন এখন পর্যন্ত বিএনপি কিছু বললো না, এখন পর্যন্ত তিনি কেন রাষ্ট্রপতি থাকলেন। রাষ্ট্রপতি তো এতদিন পর্যন্ত আসলে তিনি তার সিকনেস রিজনটা শো করেনি, এটা একটা পয়েন্ট। আর এর যে আরও জটিল ইন্টারনাল কিছু রিজন থাকতে পারে, সেটা আসলে বিএনপির উচ্চ পর্যায়ে নীতি নির্ধারক যারা আছেন তারা অবশ্যই এটা এক্সপ্লেইন করবে, যেহেতু এখন তদন্ত চলছে। তো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে এটা ওপেনলি এক্সপ্রেস করাটা কঠিন ব্যাপার, এই জটিল কারণগুলো। তবে আমি মনে করছি যে বাংলাদেশের যে গণঅভ্যুত্থান হলো, সেই গণঅভ্যুত্থানের সাথে আমার এখানে যারা উপস্থিত, আমি মনে করি সবাই একসাথে আমরা কাজ করেছি এবং আমরা সবাই চেয়েছিলাম যে একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পাওয়ার জন্য। তো সেখানে আমরা সকলে একসাথেই ডিসিশন নেব, ডিসাইড করব। এবং রাষ্ট্রপতি নিয়োগটাও কিন্তু হচ্ছে সকল সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে এবং এটা 90 দিনের মধ্যে হতে হবে। সুতরাং ডেফিনেটলি সংসদ সদস্যদের আলোচনা মতামত নিয়ে যেহেতু এটা হবে, সুতরাং বিএনপিকে এককভাবে দোষলে হবে না যে আসলে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিএনপিকে রাজনীতিবিদকে সমর্থন করবে না নিউট্রাল কাউকে সমর্থন করবে, সেটা সংসদে যেটা নির্বাচিত হবে সেটাই আমরা। আপনাদের তো বড় মেজরিটি, সেই জায়গা থেকে যেমন বলা হলো যে আপনারা যাকে চাইবেন তাকেই তো করা হবে। হ্যাঁ, দেশের জনগণ আমাদেরকে চেয়েছে দেখে আমাদের বড় মেজরিটি হয়েছে, সুতরাং এখানে তার দোষ দিয়ে লাভ হবে না। 70% গণভোটে চেয়েছিল। হ্যাঁ, এইটার বিষয়ে কি বলবেন? আচ্ছা 1 মিনিট। আমি বলি, গণভোট বা আপনারা যে সংস্কার নিয়ে কথা বলছেন সেটা নিয়ে কিন্তু আমাদের দলের নীতি নির্ধারকরা কেউই মানা করেনি। সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা আপনারা দেখেছেন লাস্ট অধিবেশনেও কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনার মধ্য দিয়ে আমাদের সিনিয়র যারা আছেন তারা এক্সপ্লেইন করেছেন যে এটা নিয়ে কাজ চলছে এবং ডেফিনেটলি এটার পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও। সুতরাং আমরা আর একটু সময় দিই, বাংলাদেশের 5টা মাসে আমাদের কিন্তু
নানা ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে গিয়েছি আমরা জ্বালানি সংকটে গিয়েছি, আমরা হাম সংকটে গিয়েছি, আমরা বিভিন্ন ধরনের ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রেশারের মধ্য দিয়ে থেকেছি। সুতরাং আমরা দেখি আপনার, এবং এখানে আমার সাথে আরেকজন সংসদ সদস্য আছেন, আমরা যখন দেখি আমাদের স্পিকার যারা আছেন তারা কিন্তু খুব নিউট্রালি সংসদটাকে রান করেন। সুতরাং আমরা কিন্তু চাইলে এখানে বারবার ওই ফ্যাসিস্ট আমলের মতন সমালোচনা করার সেই দিনটা কিন্তু শেষ, কারণ বর্তমান সরকার খুব নিউট্রালি আগাচ্ছে এবং যে কোনো ভালো জিনিস পেতে গেলে অবশ্যই স্লো অ্যান্ড স্টিডি ওয়েতে যাওয়া উচিত বলে আমি বিশ্বাস করি। তো আমরা আরেকটু সময় অপেক্ষা করি, ইনশাল্লাহ ভালো কিছু পাবো। জি, ধন্যবাদ আপনাকে আবুল হাসান রুবেল। একটা বিষয় আসছে, সেটি হচ্ছে যেইনি রাষ্ট্রপতি হন না কেন, বিদ্যমান যে ব্যবস্থায়, সেই ব্যবস্থায় আসলে সেটা পুতুলের মতোই থেকে গেল, এই বিষয়টা আসছে। আমরা জুলাই সনদের যে জায়গাটা, সেই জায়গাটাতে দেখলাম আপনারাও তো ছিলেন ঐকমত্য কমিশনের পুরো ডিসকাশনের মধ্যে। সেখানে ছিল এরকম ধরনের পরিস্থিতি হলে একজন উপরাষ্ট্রপতি থাকবেন এবং তিনি দায়িত্ব নেবেন, এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে যে ভারসাম্যের বিষয়গুলো, সেগুলো উঠে এসেছিল। জামায়াতে ইসলামের পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে যে যিনি রাষ্ট্রপতি হন না কেন তার কাছ থেকে বেশি কিছু আসলে আশা করার নাই, কারণ তার ওই জুরিসডিকশন অথবা তার সেই এখতিয়ারই আসলে নিশ্চিত করা হয়নি। এই বিষয়ে কি বলবেন নতুন রাষ্ট্রপতির বেলায়? 2 মিনিট। প্রথমত হচ্ছে যে বাংলাদেশে এখনো পর্যন্ত রাষ্ট্রপতি প্রধানত একটা আলংকারিক পদ, এবং রাষ্ট্রপতির ক্ষমতা আসলে যখন আসলে একটা নির্বাচিত সংসদ থাকে, পার্লামেন্ট থাকে, প্রধানমন্ত্রী থাকে, তখন একরকম, আবার যখন নির্বাচিত সংসদ থাকে না তখন আবার আরেক রকম। দুইটার ভেতরে একটু পার্থক্য আছে। ফলে এই জায়গায় কিছুটা পার্থক্যটা আছে, রাষ্ট্রপতির ওই সময় কিছু ক্ষমতা থাকে। আবার ধরেন জুলাই সনদে যেটা বলা হয়েছে, জুলাই সনদে যেভাবে আসলে আমি আশা করি যে এই যে পরবর্তী রাষ্ট্রপতি তিনি আসলে জুলাই সনদের যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি হবেন। জুলাই সনদ বাস্তবায়িত হবে এবং জুলাই সনদ বাস্তবায়িত হলে তাকে যে যে ক্ষমতা পাওয়ার কথা সেটা তিনি পাবেন। সেইখানেও কিন্তু খুব বেশি ক্ষমতা আসলে তার কাছে নাই। করছেন, আমি একটু মাঝখানে বলি, আপনি এক্সপেক্ট করছেন যদি আমরা বলি যে পদত্যাগপত্র জমা দেওয়ার পরে যে 90 ডেজের কাউন্টডাউন, এই 90 ডেজের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সরকার এগিয়ে যাবে? হ্যাঁ, তাই মনে করি। আমার কথাটা শেষ করি যে আমার সময় তো এখনো আছে। জি, আমি বাড়িয়ে দিব আপনাকে। মানে যেটা বলছি যে মানে ধরেন জুলাই সনদ অনুসারেও যদি আমরা যাই, সেখানে কিন্তু আসলে খুব বেশি যে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা দেওয়া হয়েছে ব্যাপারটা এরকম নয়। হ্যাঁ, ফলে রাষ্ট্রপতি বাংলাদেশ যখন একটা প্রধানমন্ত্রী, মানে এখানে প্রধানত আমাদের একটা প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই আসলে সরকার ব্যবস্থা চলে, মানে সরকার ব্যবস্থাটা আসলে প্রধানমন্ত্রী কেন্দ্রিক। ফলে এখানে রাষ্ট্রপতির কিছু জায়গায় তার সামান্য ক্ষমতা আছে, কিন্তু ব্যাপারটা এরকম না যে এটা পুরোপুরিভাবে একটা মানে তাকে অথরিটি, যেটাকে এক্সিকিউটিভ অথরিটি দেওয়া হবে, সেটা কিন্তু আসলে একটা প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থায় আসলে দেওয়া হয় না, কোনো দেশেই নাই। এটা কিছু কিছু ক্ষেত্রে জরুরি অবস্থা কিংবা অমুক তমুক এগুলো ক্ষেত্রে তার সাথে পরামর্শ নেওয়া, করা, এই সমস্ত জায়গা থাকে, বা ওই যে ক্ষমা করার প্রশ্নে এই সমস্ত জায়গায় একটা থাকে। কিন্তু এই ক্ষমা করার প্রশ্নেও আমরা দেখেছি যে অতীতে আসলে রাষ্ট্রপতি এই ক্ষমতার অপব্যবহার করেছে এবং খুনিদেরকে ছেড়ে দিয়েছে, এরকম ঘটনাগুলো আমরা দেখেছি। ফলে এখন কিন্তু বরং এই জায়গায় যদি আপনি চিন্তা করেন যে আসলে জুলাই সনদে কিন্তু এটা আছে যে আসলে এখানে আপনি বরং রাষ্ট্রপতি আসলে কাকে ক্ষমা করবেন এবং কাকে ক্ষমা করবেন না সেটা এই সংসদের পরামর্শক্রমে করবেন। ফলে মানে জুলাই সনদে শুধুমাত্র রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হয়েছে এরকম না। ফলে জুলাই সনদে যেটা চেষ্টা করা হয়েছে এই সমস্ত বিষয়গুলোর ভেতরে একটা ভারসাম্য সৃষ্টি করার, সেই ভারসাম্যের ভেতর দিয়ে রাষ্ট্রপতি কাজ করবেন। এখানে মানে এক্সিকিউটিভ আবার অন্যদের কাছে মানে দায়ী থাকবেন, সংসদের কাছে দায়ী থাকবেন, আদালতের জায়গা থাকবে। এই তিনের যে ব্যালেন্স সেটা প্রতিষ্ঠা করাটাই হচ্ছে আসলে জুলাই সনদের উদ্দেশ্য। জি, ডক্টর আতিক মুজাহিদ, যে বিষয়টা আসলো এক্সপেক্ট করা হচ্ছে, আমার কাছে কোনোভাবে প্রত্যাশিত না বিএনপি এটা করবে না। বিএনপি জুলাই সনদের কিছুই করবে না আমি বলি, এবং ওনারা নোট অফ ডিসেন্ট দিছে, মানে হচ্ছে আগের সিস্টেম। নোট অফ ডিসেন্ট মিনস উই আর গেটিং ব্যাক টু দ্য ওল্ড সিস্টেম, কারণ কিছু চেঞ্জ হবে না। ওই যে আমরা যখন 97 না 98টা অর্ধদেশ পাশ করেছি, শেখ হাসিনা থেকে বাংলাদেশ ইনস্টিটিউট হয়েছে, শেখ হাসিনা যুব ইনস্টিটিউটে বাংলাদেশ ইনস্টিটিউট হয়েছে, বঙ্গবন্ধু থেকে বাংলাদেশ মেডিকেল কলেজ হয়েছে, এইগুলোই বেশি আর কি, মেজর ওই কোনো চেঞ্জ হয়নি। একটা জিনিস শুধু বলি দিই, যেমন আপনার ধরেন সংসদীয় কমিটি জুলাই সনদ অনুযায়ী মেজরিটি না হলেও অ্যাটলিস্ট মনে করেন যে 30-40% সংসদীয় সভাপতি দেওয়ার কথা ছিল বিরোধী দল থেকে, যেটা ঐতিহাসিকভাবে একটা দেওয়া হয় আয় ব্যয়, শুধু একটাই দিছে এবারও।
বাকিগুলোর কোনো উদ্দেশ্য নাই। সুতরাং আপনি জুলাই সনদ যে কীভাবে বাস্তবায়ন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, লেট আস সি, দেখি আমরা সানসিলা আপারা কীভাবে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করে। 5 মাস, বাপরে বা 5 মাস আমাদের ডিস্টার্ব করবেন না, কিন্তু 5 মাসে আমরা ব্যাংকের এমডি দিব ইচ্ছা মতো, প্রশাসক দেবো, এটাতে কোনো সমস্যা হবে না, কারণ এটা আমাদের জুলাই সনদ অনেক কিছু বিশাল মহাব্যস্ত বিষয়। কিন্তু আমাদের ব্যাংকে এমডি দিতে কোনো সমস্যা নাই, সারা দেশের জেলা পরিষদের প্রশাসক, ইউনিয়ন পরিষদের প্রশাসক দিতে কোনো সমস্যা নেই, নির্বাচন ডিলে করতে কোনো সমস্যা নেই, মানে অনেক কিছু দিতে সমস্যা নেই। শুধুমাত্র জুলাই সনদ বাস্তবায়ন করতে আমাদের সময় লাগবে, একটু বোঝেন, স্লো অ্যান্ড স্টেডি যান ভাই, এটা খুব মহা যন্ত্রণার জিনিস, এটা তো বাংলাদেশে নষ্ট হয়ে যাবে। এটা বেসিক্যালি এটা চেক অ্যান্ড ব্যালেন্স, বাংলাদেশ রাষ্ট্রকে ঠিক করা মেরামতের একটা ইস্যু ছিল জুলাই এবং গণঅভ্যুত্থান, সেই বিষয়টা হলো না। সুতরাং আমার কাছে যেটা মনে হয়, ওনারা যেভাবে বলুক না কেন, এটা বাস্তবতা হচ্ছে লেন্দি করা, ওনাদের পাওয়ারটাকে কনসলিডেট করা, সব জায়গায় ওনার দলীয় লোকগুলো যখন এস্টাবলিশ হয়ে যাবে, তখন দেখবেন যে কীভাবে যে আমাদের উপর আবার আগের স্টাইলে ওনারা রাজনীতি, সেটা সেই স্টাইলে ওনারা যাবে, এটা আমার বিশ্বাস। জি, আমরা অ্যাডভোকেট আতিকুর রহমানের কথা শুনতে চাচ্ছি, যে আলোচনা হলো তার প্রেক্ষিতে। দেখুন, যেটি আমি প্রথম রাউন্ডে আপনাকে বলছিলাম যে ওনারা জুলাই সনদ মানবেন, ওখানে লেখা আছে, কিন্তু উভয় কক্ষের সদস্যদের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। যদি এখন আপার হাউসটা হয় নাই, ওখানে জুলাই সনদ কিন্তু অলরেডি বাদ পড়ে যাচ্ছে। এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে, এখনও সেই ক্ষমতাটা বাড়ে নাই। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তিনি নিয়োগ দেবেন, তথ্য কমিশন নিয়োগ দেবেন, আইন কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেবেন, বলা আছে গভর্নর নিয়োগ দেবেন। যেগুলো প্রস্তাব জুলাই সনদে দেওয়া আছে এবং যেগুলো এখনও বাস্তবায়ন কোনোটাই আসলে আমরা লক্ষ্য করছি না। এই যে রাষ্ট্রপতি নিজের ক্ষমতা, তিনি দেখলো বাংলাদেশ এমন হয়েছে, প্রধানমন্ত্রী যা বলেন সেটা রাষ্ট্রপতি, কোনো ব্যতিক্রম কিন্তু কখনো হয় না। তো বিদ্যমান যে অবস্থাটা আসলে আমাদের আছে, আমাদের এখন মূল অগ্রাধিকার হচ্ছে আমাদের গণভোটের ভিত্তিতে জুলাই সনদটা বাস্তবায়ন হওয়া। আমি বলেছি, জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোটের ভিত্তিতে তবে রাষ্ট্রপতি কে আসলো কে গেল, এটি আসলে বাংলাদেশের জনগণের খুব বেশি, রাজনীতিতে খুব বেশি কাজে আসবে না, জনগণেরও আশাদিক কোনো কিছু পাবে না। মূল হচ্ছে ফোকাস। জি, 10 সেকেন্ড। গণভোটটাকে মেনে নিয়ে যদি জুলাই সনদটা হয়, আশা করা যায় রাষ্ট্রপতি যিনি রাজনীতিবিদ না যাই হন, জনগণ কিছু সেখানে পাবে। তা না হলে এই রাষ্ট্রপতি দিয়ে আসলে জনগণ আগের মতো হতাশ হবে, জাতির ক্রাইসিস মুহূর্তে তিনি লাজবাব থাকবেন, তার ভূমিকা সেখানে থাকবে না, তাকিয়ে থাকবেন প্রধানমন্ত্রীর দিকে, উনি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। এটি হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। জি, আবারও যদি আপনাকে দিয়ে শুরু করি, আমরা একটু গাজী নজরুল ইসলাম ইস্যুতে যদি কথা বলি, সাতক্ষীরা 4 আসনের ঘটনায় আপনার মতে সংবিধানের কোনো ব্যাখ্যার প্রযোজ্য হওয়া উচিত, নাকি নির্বাচন কমিশন যদি এমপি পদ বহাল রাখে সেক্ষেত্রে আপনারা কি সেটি মেনে নেবেন? দেখেন, ইতিমধ্যে জামাত ইসলামী তার অবস্থানটা ক্লিয়ার করেছে, তাকে আমরা বহিষ্কার করেছি এবং তাকে আজকে অলরেডি কমিশনে আমরা চিঠি পাঠিয়েছি যে তিনি এখন আমাদের দলীয় কোনো ব্যক্তি নন। যেহেতু তিনি জামাত ইসলামী থেকে নমিনেশন পেয়েছেন, সেখান থেকে তিনি এমপি হয়েছেন, যেহেতু জামাত তাকে বহিষ্কার, স্বাভাবিকভাবে তিনি কিন্তু এখন জামাতের কোনো ব্যক্তি নন। স্বাভাবিক বলে যে অবস্থায় আসলে তার এমপি পদ থাকার কোনো সুযোগ নাই। কিন্তু বাংলাদেশের কিছু এক্সাম্পল আমরা দেখেছি যে তাকে স্বেচ্ছা পদত্যাগ করতে হবে, তাকে হলো তিনি দলের বিরুদ্ধে ভোট দেওয়া লাগবে। আমরা মনে করি এই অবস্থায় গাজী নজরুল সাহেব তিনিই উদ্যোগ গ্রহণ করবেন এবং সংগঠন যখন তার সমর্থনটা প্রত্যাহার করে নিয়েছে, নৈতিকভাবে পার্লামেন্ট হাউসে বসে তার সেখানে সংসদে বসে আসে এটি কোনো রাইট সেখানে থাকে না। তা আমরা আহ্বান জানাবো, জামাত যেটি চেয়েছে, নিঃসন্দেহে আইনের অনেকগুলো ব্যাখ্যা আইনজীবীরা দেন, নানাভাবেই দেন, অতীতের রেকর্ডও আছে, অনেকে দল বহিষ্কার করেছে, তিনি রিজাইন না দিয়ে তিনি আবার সেখানে পার্লামেন্টে বসেছেন। মনে করি এই নৈতিক অবস্থান থেকে গাজী নজরুল ইসলাম সেই ভূমিকা থাকবেন না, তিনি রিজাইন দেবেন, দিয়ে তিনি কাজটাকে সহজ করবেন যাতে করে কোনো ইলেকশনের সিস্টেম সেখানে চলে আসা যায়। এটি আসলে বাংলাদেশের বলা যায় একটা নতুন দৃষ্টান্তে আমাদের জন্য হয়েছে এবং জামাত ইসলামী তার আদর্শিক জায়গা থেকে এত বড় মাপের একজন নেতা, 3বার এমপি ছিলেন, তিনি ফ্রিডম ফাইটার, এবং আমরা সেটা কিন্তু দলীয় আদর্শ বিবেচনা করে আমরা ব্যক্তির দিকে না তাকিয়ে আমরা তার ব্যাপারে পানিশমেন্টটা দিয়েছি। আশা করব আমাদের দৃষ্টিভঙ্গি আলোকেই নির্বাচন কমিশন এবং মাননীয় স্পিকার যিনি আছেন তিনি তার পরবর্তী পদক্ষেপ সেখানে গ্রহণ, এতটুকু আমরা সেখানে প্রত্যাশা করি। এটার আইনি ভিত্তিতে যাবে না, এটা কোনো ভিন্ন ব্যাখ্যা হবে না। দল যেহেতু আমরা বলেছি তাকে আমরা চাচ্ছি না, তিনি আমাদের প্রতিনিধি নন, সুতরাং এখন তিনি দলে এলাকায় তিনি থাকবেন না, তার অলরেডি সিটটা অন্য জায়গায় হয়ে যাবে। তো সে অবস্থা আশা করি তিনি সহজ করবেন এবং আইনি কোনো ব্যাখ্যা না গিয়ে, মারপেছে না গিয়ে আশা করি নতুন প্রক্রিয়ায় সেখানে কাজটা শুরু হবে, এতটুকু প্রত্যাশা করছি। জি, ধন্যবাদ আপনাকে। যদিও আইনি বিষয়গুলো আসলে আলোচনায় আসছেই, কিন্তু সেটা শুধু যার বিরুদ্ধে বলা হচ্ছে তাকে কেন্দ্র করে না, এখানের মধ্যে আমাদের আইন সংশোধনের কোনো বিষয় আছে কিনা আমরা আবুল হাসান রুবেলের কাছে যদি জানতে চাই, রাজনৈতিক নৈতিকতা এবং আইনি বিধান কোনটাকে আসলে অগ্রাধিকার দেওয়া উচিত,
সংসদ সদস্য বহিষ্কারের বিষয়ে বিদ্যমান যে আইন আছে, আমরা যেটা দেখলাম 70 অনুচ্ছেদে নাই, 66-এ নাই, 1980s-এর একটা ল ছিল, সেটারও একটা, এবং হাইকোর্টেরও একটা ডিরেকশন ছিল, অর্থাৎ অবজারভেশন ছিল। তো সেই সবগুলো জায়গায় মিলে আমরা মোটামুটি একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলাম। ওই জায়গাটা থেকে আসলে সংশোধনের দরকার আছে কিনা, 2 মিনিট। আচ্ছা, প্রথমত বলি যে মানে ধরেন সংসদ সদস্য হিসাবে থাকা না থাকার প্রশ্নে কিন্তু আসলে জামায়াত ইসলামী মানে যেটা নির্বাচন কমিশন জানিয়েছে, জামায়াত ইসলামীর চিঠি এটার জন্য যথেষ্ট না, এই কারণে যে তারা কিন্তু এটা বলে না যে তাকে সংসদ সদস্য পদ থেকে আপনি অপসারণ করেন। মানে তারা বলেছে আমরা বহিষ্কার করেছি। ফলে বহিষ্কার করলে সংবিধানের যে বর্তমান ধারা আছে সেই ধারা অনুসারে তার আসলে সংসদ সদস্য পদ বাতিল হয় না। যদি এটা তারা স্পেসিফাই করতেন যে তিনি আসলে আমাদের আর সংসদ থাকবেন না, সংসদ সদস্য পদে আমাদের এখান থেকে হয়েছে, ফলে আমরা এটা আপনাদের বিবেচনা করার অনুরোধ করছি, তখন সেটা আলাদাভাবে বিবেচিত হতে পারত নির্বাচন কমিশনের মাধ্যমে। এটা হচ্ছে একটা জায়গা। দ্বিতীয় হচ্ছে যে নৈতিক স্খলনের অপরাধে যদি আসলে এইটা সংসদ সদস্য পদ বাতিল করতে হয়, সেটা হলো 66(4)-এ এটার একটা বিধান আছে, সেই বিধানের বলে তারা করতে পারেন। সেই ক্ষেত্রে সেখানে তো কনভিক্টেড হতে হয় 2 বছরের। হ্যাঁ, কনভিক্টেড হতে হয়। ফলে তার নামে যদি এখন মামলা হয় এবং সেই মামলায় যদি তিনি দোষী প্রমাণিত হন, তার যদি শাস্তি হয়, সেই ক্ষেত্রে আসলে এই ঘটনাটা ঘটবে। এবং যে কোনো কিছুতে ধরেন আপনি বললেন যে না এখনই তাকে মানে কোনো আইনি প্রক্রিয়া আমি অনুসরণ করবো না, এখনই তাকে আসলে বহিষ্কার করে দিতে হবে, এটা তো কোনো না কোনো আইনি প্রক্রিয়া আপনাকে অবলম্বন করতে হবে, নাহলে তো আসলে দেশে যে কেউ যে কিছু করতে পারবে এরকম জায়গা তো আসলে আমরা তৈরি করতে পারি না। ফলে আইনি প্রক্রিয়া যা আছে, তো আইন বদলাতে হলে দরকার হলে আইন বদলাতে হবে, কিন্তু তার মানে এই না যে আইন না বদলিয়েই আপনি যা ইচ্ছা তাই করে ফেলতে পারেন। ফলে এই জায়গাতে আমাদের যে একজন সংসদ সদস্য পদ কিভাবে থাকবে কিভাবে না থাকবে সেটা বিষয়ে মানে পুনর্বিবেচনার যদি দরকার হয় সেটা সংসদ পুনর্বিবেচনা করবে, কিন্তু মানে যা এখন আছে সেই আইনি ভিত্তিতেই আসলে এটা করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। ডাক্তার প্রিয়াঙ্কার কাছে যদি আসি, সেটি হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করেই আরেকটা বিষয় যাই, সেটা হচ্ছে নারীর নিরাপত্তা সোশ্যাল প্ল্যাটফর্মে অথবা হচ্ছে যে গণমাধ্যমের নিউজে যেভাবেই বলি না কেন, যে এই যে ধরেন এই ঘটনাটাকে যদি আপনি একটা এক্সাম্পল ধরেন, সেইখানে আসলে পুরো জাতি মিলে আসলে আমরা কোন দিকে মুভ করলাম, সেই জায়গাটাতে নারীর যে নিরাপত্তা এবং যেখানে আমরা অথবা বয়স বের করা অথবা এইটা সেটা এত কিছু মিলিয়ে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাতে আসলে আমরা আসলে ঠিক করেছি কিনা। 1 মিনিট, না, আপনি 2 মিনিটও বলতে পারেন। 2 মিনিট দিচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশে নারী নিরাপত্তা এখনো প্রপারলি নেই, সত্যি কথা যেটা, আর সোশ্যাল মিডিয়াতে তো সেটা আরোই নেই। আমরা যদি একটু পিছনে যাই, যে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সাহেবের যে ঘটনাটি প্রকাশ্যে আসলো, সেটি দেখে আমরা বুঝতে পারতেছি এটা দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। এর আগেও একাধিকবার উনি করেছেন, যার কারণে উনি এই জায়গাটা এত সাহসিকতার সাথে এসেছেন, এবং আমরা এটাও জানি উনি 3বারের সংসদ সদস্য। সুতরাং উনার কাছ থেকে কিন্তু আমাদের নিউ জেনারেশনের অনেক কিছু শেখার আছে। ভাইয়া যেমন একটু আগে আমাকে বললেন যে হচ্ছে সংসদীয় কমিটিতে বিরোধী দলের কাউকে সভাপতি পদে রাখা হয়নি, এখনও আমাদের সংসদীয় কমিটিতে অনেকগুলো কমিটি দেয়া বাকি আছে। তা আমি যদি চিন্তা করে থাকি, এরকম অবশ্যই সংসদীয় কমিটিতে সভাপতি পদ পেতে গেলে এরকম সিনিয়র এবং অভিজ্ঞতা সম্পন্ন বিরোধী দল থেকেও যদি আসে, তাহলে তাকেই নিয়োগ দেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমি যদি মনে করি এখন গাজী নজরুল ইসলাম সাহেব সংসদ সদস্যকে মনোনীত করা হয়, তাহলে সেই জায়গাটা থেকে আমি একটু প্রশ্ন করি, দেশের মানুষের কাছে প্রশ্ন, দেশের মানুষ কিন্তু গণভোট, সংস্কার, জুলাই সনদ নিয়ে চিন্তিত নয়, তারা কিন্তু চিন্তিত এই যে এরকম একটা জনপ্রতিনিধি কি করছে, সেটা বিএনপির সংসদ সদস্য হোক, সেটা জামাতের সংসদ সদস্য হোক, না সেটা এনসিপির সংসদ সদস্য হোক, সেটা তাদের দেখার বিষয় না। সাধারণ জনগণ দেখতে চায় জনপ্রতিনিধিরা কি করছে। আমাদের ভালো কাজের যেমন প্রশংসা আছে, খারাপ কাজের প্রতিবাদ কিন্তু জনগণই করছে। সুতরাং আমরা জনপ্রতিনিধিরা যদি ভুল করি, সেটা কিন্তু মানুষ অনেক অনেক বেশি মানে ব্যাপারটাকে ভালোভাবে নেয় না। এই জায়গা থেকে আমাদের এখনও আমি মনে করি যে অনেক কিছু শেখার আছে, এবং জামাতের উচিত ছিল মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এই ধরনের ব্যাপারগুলোকে একটু তদন্ত করে ভালো মানুষকে মনোনয়ন দেয়া। তো আরেকটা জিনিস যেটা এখানে আসলো, যে আমাদের যখন ইসলামী ব্যাংকের বিভিন্ন চেয়ারম্যান নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল, তখন কিন্তু ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের যারা সদস্য ছিলেন এবং চেয়ারম্যান ছিলেন, সাথে সাথে কিন্তু চেঞ্জ করে দেওয়া হলো। সো বর্তমান সরকার,
হ্যাঁ, বর্তমান সরকার কিন্তু সেই আঙ্গিকে আগাচ্ছে যেটা সাধারণ জনগণ চাচ্ছে। হ্যাঁ, আর এখানে যেটা আসলো যে গাজী নজরুল ইসলাম এখন পদত্যাগ করবেন কিনা সংসদ সদস্য পদ থেকে, সেটা যেহেতু ইসিতে দেওয়া হয়েছে, আমি মনে করি ইলেকশন কমিশনের একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সো সেটা অনুযায়ী হয়তো বা একটা সিদ্ধান্ত আসবে। তবে আমি যেটা বলছি যে আমাদের রাজনৈতিক শৃঙ্খলা বজায় রাখার জন্য যে আফটার ইলেকশন, যেহেতু আমাদের মেয়র ইলেকশন বলি, পৌরসভার বা উপজেলা চেয়ারম্যান ইলেকশন বলি, এগুলো হতে একটা সময় লাগে এবং ডেফিনেটলি সেটা ইলেকশন কমিশন নির্ধারণ করে যে সেটা কবে হবে, কখন হবে, কিভাবে হবে, অনেক সেটেলমেন্টের অনেক বড় একটা আয়োজনের ব্যাপার আছে। তো ইন দ্য মিন টাইম আমার যদি সেই জেলাটা খালি থাকে, তাহলে কিন্তু সেখানে আইন শৃঙ্খলার অবনতি হবে, সেখানে দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হবে, জামাত, এনসিপি, বিএনপির মধ্যে সংঘর্ষ হবে, যার কারণে কিন্তু জেলা পরিষদ চেয়ারম্যানটা নিয়োগ দেওয়া হয়েছে। আমি মনে করি এখানে কোনো ভুল নেই, বরঞ্চ সাধারণ জনগণ উপকৃত হবে। এই লক্ষ্যে ধন্যবাদ আপনাকে ডক্টর আতিক মুজাহিদ। মানুষ গণভোট জুলাই সনদ নিয়ে চিন্তিত নয়, এটি যেমন আসছে এবং পরবর্তীতে তিনি যে কথাগুলো বললেন এর উত্তরে যদি আপনি বলেন। মানুষ চাঁদাবাজি নিয়ে চিন্তিত, মানুষ জমি দখল নিয়ে চিন্তিত, মানুষ বালু মহল দখল নিয়ে চিন্তিত, মানুষ টেন্ডারবাজি নিয়ে চিন্তিত। তো এগুলো বন্ধ হবে কিসের মাধ্যমে ভাই? এগুলো বন্ধ হবে অ্যাকাউন্টেবল করার জন্য। সে অ্যাকাউন্টেবল করার জন্যই তো জুলাই সনদ বা রাষ্ট্র সংস্কারের মেরামতের দলিল। আপনি একটার সাথে একটা কানেক্টেড, তো আমি তো আপনার ধরতে পারতেছি না এখন, এটা বৈধ এখন জব। কারণ আপনি মেরে ফেললে তো কেউ কিছু ভয়ে কিছু বলবে না, কারণ আপনি ইচ্ছা মতো পুলিশ নিয়োগ দিবেন, আপনি ইচ্ছা মতো বিচারক নিয়োগ দিবেন, আমি তো বিচার পাবো না রে ভাই, আমি তো সংস্কারের কথা বলতেছি। এখন তো কেউ মাদক ব্যবসা হাত বদল হয়ে গেছে, একজনের সাথে আরেকজন হয়ে গেছে। বলছে না যে আপনি তো পরপরই দেখেছিলেন যে আমাদের কাউরান বাজারে যে একজনকে একজন দায়িত্ব তো নিতেই হবে, তো ওনারা সে দায়িত্বটা নিতেছে আর কি। ওনার প্রশাসকের কথা বললো, প্রশাসকরা আমরা নিউজ দেখলাম 3 কোটি টাকা করে সব ব্যাংকের কাছে যাচ্ছে। কী জন্য করবে ওনারা? এখানে মানে রাস্তাঘাটে পানি ডুবে যাচ্ছে, ওটার কোনো কাজ নেই। ওনারা সরকারি টাকায় প্রচারণা চালাচ্ছে। ওনারা মেয়র ইলেকশন করবে না? কোনো ব্যক্তির নৈতিক দায়িত্ব আছে যে গভর্নমেন্টের একজন প্রশাসক মানে সে হচ্ছে কর্মচারী থাকা অবস্থায় উনি এটা কয়েকদিন পর উনি মেয়র ইলেকশন হবে, সেই মেয়র ইলেকশন উনি দাঁড়াবেন, আবার সরকারি টাকায় উনি ঘুরে বেড়াচ্ছেন। হাউ কাম? মানে সরকার নিজের টাকা নেই, কি জনগণের সাথে ফাজলামি শুরু করছেন নাকি আপনারা? তো আপনারা আবার দলীয় লোকে সব দিচ্ছেন, কোনো সবগুলো দলীয় লোক তো আপনার যারা হারছে আমাদের সাথে ম্যাক্সিমাম জায়গায় তাদেরকে আপনি বসাই দিচ্ছেন। এটা তো আমাদের জন্য ডিসগ্রেস অনেক জায়গায় যে আপনারা তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের কাছে লাগাই দিচ্ছেন, এরকম মনে হয় আমার কাছে। এটা হচ্ছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাধাগ্রস্ত করছেন। একটা জনপ্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি হচ্ছে দায়বদ্ধ থাকে, আর অনির্বাচিত দায়বদ্ধ না তো কারো কাছে, কিন্তু আপনি ডিস্টার্বিং সব জায়গায় করতেছেন। সুতরাং এই বিষয়গুলোকে উনি যেভাবে বললো সেভাবে আসলে বিষয় না। জনগণ কনসার্ন যে বাংলাদেশ রাষ্ট্রটা কোন দিকে যাচ্ছে, আবার কি শেখ হাসিনার মতো চলবে, নাকি আমরা বিচার পাবো, নাকি আমরা ঘুষ দিয়ে চাকরি নিতে হবে, নাকি আবার শুধুমাত্র দলীয় পদায়ন শুধুমাত্র হবে। আমার মনে হয় যে অনেক জায়গায় সৎ অফিসাররাও তাদের কনসার্ন যে তাদের কি পদায়ন করা হবে নাকি শুধু দলীয় বিবেচনা করা হবে। আমরা পুলিশ অফিসারদের অনেকের মুখে শুনতে পাই যে তোমার আগে আমি ছাত্রদল করছি, এটা কি ভালো সাইন? আরেকজন বলতেছেন, একজন ভিসি তো বলতেছেন যে আমি যে রমণীর সম্মানের সাথে তার গোলে চড়ছে, এটা তার হলো একটা মানে তার একটা মানে মর্যাদার বিষয়, মানে এটা দিয়ে তাকে মানে পজিশন আপলিফ্ট করতে হবে। তার মেধাভিত্তিক যে বাংলাদেশ, কোটা না মেধা মেধা মেধা। আপনি বাংলাদেশ সব প্রতিষ্ঠান, এটা দলীয় কোনো শাখা না তো। 10 সেকেন্ড। বাংলাদেশের কোনো সরকারি প্রতিষ্ঠান কোনো দলীয় শাখা পোশাকা না তো, এটা রাষ্ট্রের সম্পদ, এটা মেধাভিত্তিক হবে, যে আসবে সেই চালাবে। আপনার গভর্নমেন্টের পলিসি তারা এক্সিকিউশন করবে, কিন্তু আপনার দলীয় লোক দিয়ে করতে হবে, দলীয় লোক দিয়ে পদায়ন করতে হবে। হোয়াট ইজ দিস? দিস ইজ নট বাংলাদেশ। এটা বাংলাদেশ করলে আওয়ামী লীগ স্টাইলে জুলাই সনদ হবে ইনশাল্লাহ, এবং এই জুলাই সনদটা ওনার আছে ওল্ড সিস্টেম অফ জুলাই সনদ, যেটাতে কোনো চেঞ্জ করা লাগবে না। ওনারা যে বললো, আমি অলরেডি তো জিজ্ঞেস করেছি, আপনি যে থাকেন আমি তো জিজ্ঞেস করলাম, ওনারা তো এখনও বেশ কয়েকটা কমিটি বাকি আছে, আপনারা একটু খেয়াল রাখেন যে কোন কমিটিতে বিরোধী দল থেকে সভাপতি দেওয়া হয়। একটা দিচ্ছে তো ওইটা সবসময় আজীবন দেওয়া থাকে, এমনভাবে নিউজ করেছে এইবার প্রথম দিয়েছে। নো, ইটস নট লাইক দ্যাট। এবং বাজেট বরাদ্দের কথা বলি, বাজেট বরাদ্দ 7,000 কোটি টাকা, কয়েকদিন আগে নিউজ দেখেছেন, শুধুমাত্র সরকার দলীয় এমপিদের জন্য। 2.5 কোটি টাকা পেয়েছে, সরকার দল 8 লাখ টাকা করে দিয়েছে। হোয়াট ইজ দিস? আমাদের এলাকার জনগণ কি ভ্যাট ট্যাক্স দেয় না? এটি সরকারি দলের বা সরকারি ফান্ড কি বিএনপি ফান্ড নাকি? জনগণের ফান্ড জনগণকে দিতে হবে। হাজার হাজার বৈষম্য দেখতেছেন 5 মাসের মধ্যে, আপনি বলতেছেন জুলাই সনদ বাস্তবায়ন, তারা অক্ষর অক্ষরে করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আবারও ফিরবো আলোচনায়। দর্শক, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত। ফিরে এলাম রাজনীতির আলোচনায়। ডক্টর আতিক মুজাহিদকে দিয়ে শুরু করছি এই অংশটায়। সেখানে আখতার হোসেন এমপি, তিনি অভিযোগ করেছেন বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের 31 দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে।
বিএনপি তো দাবি করছে সরকারের 5 মাসে সবগুলো মন্ত্রণালয়ে সফলতা দেখাচ্ছে, এগুলো কি চোখে পড়ছে না আপনাদের? অসাধারণ BNP র প্রশ্ন, সফলতা। 2 ওনারা মিনিট। বলেছেন 1 কোটি চাকরি দিবেন, তার মানে তো 5 মাসে আপনি একটু নোট নেবেন প্লিজ। 1 কোটি চাকরি দেওয়ার কথা ছিল 5 বছরে, তার মানে এখন তো 10 লাখ চাকরি হওয়ার কথা ছিল। 10 লাখ চাকরি কোথায় আমরা একটু দেখান। বরং 20,000 চাকরি গত 2 মাসের রিপোর্ট আসলো, 20,000 চাকরি ছাঁটাই হয়েছে, কতগুলো 300 কতটার মধ্যে বন্ধ হয়ে গেছে প্রতিষ্ঠান। তারপরে ধরেন যে ওনারা আর একটা কমিটমেন্টে ধরেন জাতীয় সরকার গঠন করব, কি যে বক্তব্য ভাই, সে জাতীয় সরকারটা গেল কই ভাই? এটা কই গেল? জাতীয় সরকার আলোচনা গেল কোথায় বুঝলাম না। বরং সবাইকে দেখলাম সচিব টচিব বিভিন্ন পদমর্যাদা টর্যাদা একেবারে দিয়ে টিয়ে, ভাই চুপ থাক, কোনো কথা বলিস না, আমরা কিন্তু আছি। আবার 2জন দল দেখলাম, বাসদ এবং আমরা জমিয়তকে দেখলাম যে তারা আবার জোট থেকে পদত্যাগ করলো। আবার দেখলাম যে কিছু লোকরা একটু মুরগি টুরগি মাংস টাংস খাওয়া আছে, তারা আবার স্টার্ট দিচ্ছে। সুতরাং কমিটমেন্টের সাথে কোনো মিল নাই। প্রথম দফাই ছিল সংস্কার, 31 দফার প্রথম সংস্কার কমিশন করবেন, সো তারা এখন সংশোধন কমিশন করেছেন। এবং এমন যে পুরো সবগুলো দেখা যায়, তাহলে ওনারা ওনাদের কথাগুলোই ভায়োলেট করেছেন, যেগুলো করতে চেয়েছেন সেগুলোর সাথে ওনাদের কমিটমেন্টের ঠিক নাই। সুতরাং বিএনপি যা বলে তা করে না, 91 যা বলছে তা করে নাই, যে তিন জোটের যে ঐক্য সেটা করছে এটা বলে নাই। এবং জুলাই সনদ নিয়ে আপনারা বলছে জুলাই এটা আমরা এটা জাস্ট নির্বাচনের জন্য করেছি, এখন এটাকে মানার কোনো প্রয়োজন নাই। এখন এটা আসলে ওনারা ওইভাবে কোনো মানার কোনো ধরনের দেখে নাই। এবং জুলাইটাকে ওনারা এখন বলে যে ব্যবসা হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা বলে জুলাইকে ডিজন করা হয়। এবং জুলাই দেখে, জুলাই নিয়ে প্রাইম মিনিস্টার একটা প্রোগ্রাম করছে, আমরা শুনেছি 3টা মন্ত্রণালয় একসাথে হয়ে দাঁড়িয়েছে তো, এবং 3টা মন্ত্রণালয় টাকা দিয়েছে, এখানে 10,000 টাকা করে দেওয়ার কথা ছিল প্রতিটা। 2,000 লোকরে নিয়ে আসছে, কয়েকজনকে নাকি দিয়েছে, ম্যাক্সিমাম লোককে টাকা দেয়নি, এই জন্য তারা অনুযোগ চালাইছে, খাবার দেয়নি ভালো মতো। এবং তাদের দল যাদেরকে সাপোর্ট করে, শুধুমাত্র ছাত্র দল করে বা বিএনপি বা এইসব সাপোর্ট করে, তাদেরকে শুধুমাত্র জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আসা হয়েছে, আহত ফ্যামিলিদেরকে। হোয়াট ইজ দিস? এরা আমাদের দেশের সম্পদ। জুলাই আন্দোলনে যারা ছিল কোনো দলের না, এইরকম সব ক্ষেত্রে জুলাইকে এবং জুলাইকে কন্ট্রাডিক্ট করার চেষ্টা করা হয়। আপনি দেখেন, এবং একটা কত আন্দোলন করে চিল্লায় আমরা হুমকি দেওয়ার পরে এখন সে আমাদের কি খোলা হচ্ছে, জুলাই আগস্টের যে মিউজিয়াম, যেটা আমাদেরকে এইরকম যদি দেখেন, জুলাইটাকে ওনারা কমপ্লিটলি বাইপাস করার চেষ্টা করতেছে। রাষ্ট্রীয়ভাবে খুব বেশি সেলিব্রেশন হয় জি, জুলাইকে। ধন্যবাদ আপনাকে। ডাক্তার প্রিয়াঙ্কা এমপি, বিএনপি যা বলে তা করে না, আগেও করেনি, এছাড়াও তিনি আরো কয়েকটি পয়েন্ট উত্থাপন করেছেন। 31 দফা কিভাবে আপনারা বাস্তবায়ন করছেন না এর সপক্ষে 2 মিনিটের মধ্যে বলবেন। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যেদিন জাতীয় সংসদে বললেন 5ই আগস্ট জুলাই মিউজিয়াম ওপেনিং করা হবে, এই দিনটা মনে হয় আতিক ভাই ছিলেন না। আমরা বললাম পেশার দরকার নেই, নাহিদ ইসলাম বলছে জনগণ খুলবে, তারপরে ওনারা ডিসিশন নিল সংস্কৃত, তারপরে প্রধানমন্ত্রী লেটেস্ট বলেছে, আমি এটা জানি, আমি তো বললাম আন্দোলন করার পরে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে চলে এসেছে 5ই আগস্টে এটা ওপেনিং হবে, সেখানে আবার দোষ ধরার তো কোনো কারণ আমি দেখছি না। ওকে, ইউ কন্টিনিউ। ওকে, দেন হচ্ছে আমরা জুলাই সনদ নিয়ে অনেক কথা বলি, কিন্তু এর পিছনে বিহাইন্ড দ্য ব্যাকগ্রাউন্ড যদি যাই, যেমন আমার নির্বাচনী আসন শেরপুর সদর 1, এখানে আমি দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের যাচাই বাছাই একটা কমিটি আছে ডিসি অফিসে। সেখানে যে আমি এবার শুনলাম যে এখানে যাচাই বাছাই কমিটিতে শুধুমাত্র জামাত এবং এনসিপি নেতাকর্মীদের রাখা হয়েছে সেই সময় 24-এর পর। তো আমার কথা হচ্ছে সেখানে বিএনপির কাউকে ঢুকতে দেওয়া হয়নি, এবং স্টিল বিএনপির যারা নাকি নেতাকর্মীরা জেনুইনলি ইনজুর্ড ছিল তাদের কাউকে ওই কমিটিতে রাখা হচ্ছে না। তাহলে এই যে জুলাই সনদ নিয়ে আমরা এত কথা বলি, কিন্তু এর পিছনের ইতিহাসটা কিন্তু একটু অন্যরকম। সেখানে জামাত এনসিপি স্টিল আমার বিএনপি নেতাকর্মীদের ঢুকতে দিচ্ছে না। তো এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। এবং আমরা জুলাই আন্দোলন বলতে আমরা কোনো দল বুঝি না, বাংলাদেশের যত মানুষ ইনজুর্ড হয়েছে বা শহীদ হয়েছে তাদের সকলকে আমরা সম্মানিত করতে চাই। সেই জায়গাটায় যদি দলীয়ভাবে ভেদাভেদ হয়, এটা আসলে ইন ফিউচার অনেক কঠিন হয়ে যাবে জায়গাটা। আর বারবারই যেহেতু আমাদের বিরোধী দলের আসলে বর্তমান সরকারকে নিয়ে খুব বেশি কমপ্লেন করার জায়গা নেই, আছে 3টা জায়গায়, একটা হচ্ছে সংস্কার বলবো, গণভোট বলবো, আর হচ্ছে জুলাই সনদ বলবো। তো এই 3টা কাজ করতে সময় লাগবে। আমরা বারবারই বলছি 5ই আগস্ট একটা মুখ্যম সময়, যেদিন আমাদের জুলাই মিউজিয়াম ওপেন হবে, এবং এই দিনটা এই দিনের জন্যই পারফেক্ট। এই দিনটা জুলাই মাসে ওপেন হলেও ভালো হবে না, সেপ্টেম্বর মাসে ওপেন হলেও ভালো হবে না। তো সেভাবেই তো বর্তমান সরকার কাজ করছে। একইভাবে আমি মনে করি এই 3টা জায়গায়ও ঠিক মুখ্যম সময় যখন আসবে তখনই বর্তমান সরকার সেই অনুযায়ী কাজ করবে ইনশাল্লাহ। আর বর্তমান সরকার কিন্তু ওই জাতীয় সরকার নিয়ে যে কথাটা বলা হলো, বর্তমান সরকার কিন্তু শরিক দলদের অনেক মূল্যায়ন করেছে। আমরা যদি জুনায়েদ সাকিকে দেখি, ববি হাজাজকে দেখি, আন্দাল রহমান পার্থকে দেখি, নুরুল হক নুরুকে দেখি, তারা মন্ত্রী হয়েছেন এবং তারা তাদের জায়গা থেকে কাজও করছেন। এবং শরিক দলদের সাথে বর্তমান সরকার একটা ফ্রুটফুল মিটিং করেছে কিছুদিন আগে, এবং সেখানে নৈশভোজের ব্যবস্থাও ছিল। তো আমি মনে করি সরকার অত্যন্ত
সুকৌশলে সকলের সাথে মিলেমিশে কাজ করছে। তবে আমি মনে করি এখানে বারবার ভুল না ধরে সরকারের প্রশংসা করা উচিত। অ্যাডভোকেট আতিকুর রহমান, সরকারের প্রশংসা কেন করেন না আপনারা? এতগুলো কাজ করছে, তারপরে কেন প্রশংসা করেন না? 2 মিনিট। জি, যদি নৈতিকতা এবং আইনগত বাধ্যবাধকতা তুলেছেন, জামাত যেহেতু গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে, আমরা দাবি জানাবো ইলেকশনের আগে সমদশীলের 6 আসনের এমপি প্রার্থী ইমরান চৌধুরী, ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, এটা যদি বিএনপি নিজেদেরকে স্বচ্ছ মনে করতে চায়, তদন্ত করুক, যদি প্রমাণিত মনে করে বহিষ্কার করুক। আমরা দেখতে চাই যে নীতি নিয়ন্ত্রণের ব্যাপারে জামাত যেরকম জিরো টলারেন্স, ওনারা সেটি করে আমাদের দৃষ্টান্ত দেখা, আমরা বুঝতে পারবো না আসলে আমরা সবাই এই জায়গাটাতে আমরা সবাই ভালো দেখতে চাই। এবং দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশে আসলে আমরা এটা আশা করি নাই। আমরা যে ঐক্যের বাংলাদেশটা আমরা চেয়েছিলাম জুলাই বিপ্লব পরবর্তী সময়ে, 12ই ফেব্রুয়ারি ইলেকশনের পরে কিন্তু সে ঐক্যটা বলা যায় ফাটল শুরু হয়েছে, এবং সেই ফাটলের নেতৃত্ব কিন্তু বর্তমান সরকারি দল আছে। আমরা সবাই মিলে ঐক্যমত কমিশনে বসলাম, 32টা দল বসে আলোচনা হলো, প্রস্তাবনা আসলো, সে আলোকে আপনার সবাই স্বাক্ষর করলেন, এটা আইনি ভিত্তি দেওয়া হলো, তার ভিত্তিতে গণভোট হলো। গণভোটে মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু ওই সময় গণভোটে চেয়েছেন, উনি গণভোটের পক্ষে রায় দিয়েছেন। তাহলে সেখানে এসে 12 ফেব্রুয়ারির পরে কেন ওনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন নাই, এটি বোঝা যাচ্ছে। আসলে ওনারা যাই বলুক, ওনারা সব করবেন, আসলে ওনারা ওনাদের মতো করে করবেন। মানে যেভাবে বিএনপি কমপক্ষে 2-3 টার্ম ক্ষমতা থাকা যায়, যাতে ক্ষমতা কোনো সমস্যা না হয়, যাতে সব দলীয় নিয়োগ দেওয়া যায়, যাতে দুদক সেখানে কোনো ফাংশন না করে, যাতে মানবাধিকার কমিশন ঘুমিয়ে থাকে, যাতে বিচারকরা মোটামুটি দেখলে বুঝে যে এদিকে রায় দেওয়া যায়, ওই প্রক্রিয়া করে ওনারা সংস্কার করবেন। যেই প্রক্রিয়া বাংলাদেশের মানুষের যে সংস্কারের চিন্তা ধারণা, এ বিন্দু মাত্র পরিবর্তন হবে না। বাস্তব হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয় যেটাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দেয় নাই, সেটা যখন বিলুপ্ত হয়ে গেল, বলে আমরা নিজেরা করবো। আপনি নিজে কেন করবেন? জনগণ যেভাবে চায় সেভাবে আপনি করতে হবে। 70% জনগণ যখন আপনাকে এভাবে এই সিস্টেম আপনি করবেন, সেখানে আপনি 50% সমর্থন নিয়ে 70% ইগনোর করে আবার বলবেন যে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আসলে মূলত অক্ষরে অক্ষরে করবেন বিএনপির মতো করে জুলাই সনদ, জনগণের মতো করে না। আমরা আপনাদের শোতে বলছি, বিএনপির মতো করে জুলাই সনদ দেশের কোনো কল্যাণ আসবে না। এই ক্ষেত্রে বিএনপি অগ্রসর হয়, এটা বিএনপির জন্য আলটিমেটলি সুখর কোনো বার্তা বয়ে আনবে না। জি, ধন্যবাদ আপনাকে, আপনার মেসেজটা পেয়েছি। আবুল হাসান রুবেল, যদি এই কথাটার থেকেই আসেন, সেক্ষেত্রে আসলে কি বলবেন? আবার এটিও বলা হচ্ছে যে যেটি হচ্ছে যে বিএনপিকে নিয়ে আসলে সমালোচনা করার জায়গা খুব কম, সেটি বললেন ডাক্তার প্রিয়াঙ্কা। আপনি যদি বলেন যে, এবং যেই সমালোচনাগুলোর জায়গায় এসছে সেই জায়গা থেকে যদি আপনার উত্তরটা হয়, যেমন একটা বিষয় কমন, সেটি হচ্ছে বিএনপি সময় নিচ্ছে, এই সময়ের মধ্যে সব জায়গায় দলীয়করণ কমপ্লিট করে ফেলবে, তারপর হচ্ছে তারা ধাপে ধাপে নিজেদের মতো করে সনদ বাস্তবায়ন করবে অথবা গণভোটের যে বিষয়টি আছে। আপনাদের কাছে মেসেজ কি আসলে কীরকম হবে, কিভাবে হচ্ছে? 2 মিনিট। আচ্ছা, প্রথমত বলি যে সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে যে কথাটা বলা হলো, এটার সাথে জুলাই সনদের কোনো সম্পর্ক নাই। এটা একটা অধ্যাদেশ। অধ্যাদেশ এবং জুলাই সনদ জিনিসগুলো আলাদা। যেখানে আসলে সংবিধানের পরিবর্তন দরকার হয়েছে, সেখানে আসলে আমরা সেইটার অংশগুলো আসলে জুলাই সনদে আলোচনা হয়েছে। তো ওইটার সাথে জুলাই সনদের কোনো সম্পর্ক নাই। যদি জুলাই সনদের ওটা, হ্যাঁ, তো বিচার বিভাগের আন্ডারে যদি জুলাই সনদ অনুসারে আবারও করা হয়, তাহলে সেটা হবে জুলাই সনদের অধীনে। তো ফলে আমরা সব কিছু গুলায় না ফেলাটাই ভালো আর কি, মানে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ধরেন একটা জায়গা খুব স্পষ্ট যে বাংলাদেশে আসলে কিছু পরিবর্তন হয়েছে। আমরা এখন সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, সকলে মিলেই আসলে বাংলাদেশের কিছু পরিবর্তন হয়েছে। আমি একটা উদাহরণ দিই। ধরেন ভিআইপি কালচার, বাংলাদেশের জনগণ অতিষ্ঠ ছিল, ভিআইপি কালচার নাই হয়ে গেছে। বাংলাদেশের জনগণ অতিষ্ঠ ছিল যে ভোট তো একটা হয়েছে, তাই না? বাংলাদেশের জনগণের ভোটাধিকারটা কেড়ে নেওয়া হয়েছিল, তাহলে ভোটাধিকারটা বাংলাদেশের জনগণ ফিরে পেয়েছে, সেটা একটা অগ্রগতি। এবং ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয়, মানে সেটা জুলাই সনদ অনুসারেও হবে, আবার এখন কোর্টেরও রায় হয়েছে, হ্যাঁ। ফলে এই জায়গাতে ধরেন আপনার একটা নিশ্চয়তা অলরেডি তৈরি হয়ে গেছে। আবার কিছু জিনিস আছে যেগুলোতে আসলে মানে আমি মনে করি যে আজকে কিছুটা আসলে সময় লেগেছে, এবং সময় আসলে কিছুটা লাগারও কথা, কারণ আমরা একটা মোটামুটিভাবে ভগ্নস্তূপের ভেতর থেকে আবার মানে মাথা তুলে দাঁড়ানোর জন্য আসলে চেষ্টা করছি। অর্থনীতিতে আসলে খুবই খারাপ অবস্থা। ওই যে মানে কর্মসংস্থানের কথা বলা হলো, কর্মসংস্থান আসলে তৈরি হওয়ার বাস্তবতাটা কি আছে? মানে
ধরেন পুরনো যে সমস্ত ব্যবসায়ী যারা আসলে এই শেখ হাসিনার আমলে বিপুল পরিমাণে আসলে এর পরবর্তীতে পালাই গেছে, তাদের যে পরিমাণে আসলে ওইখানে কলকারখানা বন্ধ হওয়ার কথা, বরং সেটাকে কিছুটা ঠেকানো গেছে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও বর্তমান সরকারের সময়ও। এটা যারা ক্ষমতায় থাকেন তারা বোঝেন যে জিনিসগুলোকে আসলে ম্যানেজ করাটা বেশ কঠিন ব্যাপার। ফলে এইটা খুব রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এটা আমি আশা করি না। ফলে আপনি কোন দিকে চলছেন, চলার পথটা, গতিমুখটা যদি ঠিক থাকে তাহলে আসলে আমরা গন্তব্যে পৌঁছাবো। আমরা সিলেটের রাস্তায় রওনা করে নিশ্চয়ই চট্টগ্রামে পৌঁছাবো না। ফলে গতিমুখটা ঠিক রাখা এবং সেই জায়গায় মানে যদি ওনারা সংসদে যারা আছেন সবাই মিলেই যদি এই জায়গাটা মানে ফোকাস করেন, বিরোধী দল সমালোচনা করবে এবং সমালোচনার ভেতর দিয়ে সরকারকে তার যে পথ সেই পথটা চিনিয়ে দেবে, এইটা হচ্ছে বিরোধী দলের কাজ এবং বিরোধী দল এই কাজটা করবেন এবং সরকারি দলও বিরোধী দলের কথা শুনবেন এবং একটা সংস্কৃতির দিক থেকে নতুন বাংলাদেশের সূচনা হবে, এটা আমরা আশা করি। জি, অ্যাডভোকেট আতিকুর রহমান, এই যে গতিপথ, সরকার যে গতিপথে আছে অথবা যে গতি মুখে আছে, এই গতিপথ অথবা মুখের প্রতি আপনারা আস্থা রাখতে পারছেন না কেন? গতিপথ হলো সংস্কারের দিকে, 2 মিনিট। আর বিএনপির গতিপথ হচ্ছে উল্টো সংশোধনের দিকে। আপনি এখন আপনি উল্টো দিকে আপনি যান, আপনি কখনো গতিপথ খুঁজে পাবেন না। গতিপথ পেতে হলে জনগণের যে চাওয়াটা, সংস্কার রাস্তা আপনাকে আসতে হবে। উল্টো দিকে যাচ্ছেন এখন, বলে আমি যাচ্ছি গন্তব্য, না সম্ভব না। উল্টো রাস্তা পরিহার করে জনগণের রাস্তায় আসেন, তাহলে গতিপথটা সঠিক পাওয়া যাবে। আমরা এখন পর্যন্ত সরকার মুখে যা বলে আশ্বস্ত সুযোগ, যারা বলেছেন যে আমরা কেন সব রাজি হয়েছি, ইলেকশন যাতে করে হয়, যে নেতারা জনগণের তামাশা করেন কমিটমেন্ট দিয়ে, তারা যে আবার এটি করবেন আমাদেরকে বলছেন, আমরা জনগণ 1% বিশ্বাস করি না। কারণ যারা একসময় বলতেন যে সংশোধন, সংস্কার সংস্কার সংস্কার, বলে আমরা কখনো সংস্কারের কথা বলি নাই। তো যে নেতারা এত একবারে মানে বাস্তব যে ভিডিও বক্তব্য অস্বীকার করেন, তারা মুখে বলবেন আমরা জুলাই সনদ মানব, আর আমরা জনগণ তাকিয়ে তাকিয়ে দেখবে, সুযোগ নাই। সুতরাং জনগণকে আমরা ঐক্যবদ্ধ করছি, ঐক্যবদ্ধ করে জনগণের শক্তি নিয়ে 17% মানুষকে সাথে নিয়ে এই জুলাই সনদকে আমরা বাস্তবায়ন করব। এই কমিটি আগাচ্ছে এবং সরকার একটা বাধ্য হবে যেরকম কেয়ারটেকার সরকার বাধ্য হয়েছে, দেশে একটা খারাপ অবস্থা হয়েছে, আমরা আশা করি সেই দিকে দেশটাকে না নিয়ে মেহেরবানি করে জনগণের গণতান্ত্রিক মনোভাবকে সমর্থন করে আপনারা সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন, দেশে শান্তি দেন, ভালো করে দেশ চালান। কিন্তু জনগণকে ভোটের মূল্যায়ন না করে আপনারা স্বাধীনভাবে দেশ চালাবেন আরামে আরামে, এটি সম্ভব না। আচ্ছা, আজকে বিরোধী দলীয় নেতা তিনি একটি কথা বললেন, সেটি হচ্ছে জনগণের অধিকার যদি প্রতিষ্ঠিত না হয় সেক্ষেত্রে আরো একটি বিপ্লব এবং সবাইকে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন তিনি। সময়টা কি হয়েছে আসলে এখন? না, বিপ্লব তো বললে হয় না, বিপ্লব আস্তে আস্তে হয়, মানুষ তৈরি হয়, মানুষের তৈরি হয়। শুনেন, বিপ্লব কি মানে 24 টাকা একদিনে হয়েছে? যেহেতু পরিবর্তনটা আমাদের আসে নাই, সুতরাং আমাদের গতি তৈরি হতে হবে আমাদেরকে। যেই বিপ্লবে এই অবস্থাটাকে আবার পরিবর্তন করা সম্ভব। বিপ্লব কখনো সময়খন্দি হয় না, বিপ্লব কখনো নির্ধারিত সময় হয় না, বিপ্লবের সময় হয় আমাদের জনগণকে প্রস্তুত করা, যে তুমি যেটা চাচ্ছ বাংলাদেশ, এই বাংলাদেশ সেই দিকে যাচ্ছে না, তুমি প্রস্তুতি নাও, যাতে তোমাকে দিয়ে আমরা কি করতে পারি আমাদের অসমাপ্ত কাজটাকে বিপ্লব দিয়ে আমরা। ডাক্তার প্রিয়াঙ্কা এমপি, যদি এখান থেকেই আসি, জামায়াতের আমির এবং বিরোধী দলীয় নেতা, তিনি আজকে যে কথাটি বললেন, সেই সময়টা হয়েছে কিনা, অথবা তিনিও যে ব্যাখ্যাটা দিয়েছেন এর প্রেক্ষিতে কি বলবেন? 1 মিনিট। পক্ষে জনগণ যে সংস্কারটা চায়, বিএনপি আসলে সেই পথেই হাঁটছে। আমরা যদি দেখি যে জনগণের টাকায় যে পুলিশ প্রোটোকল বিগত সরকারের এমপি মন্ত্রীরা, ইভেন প্রধানমন্ত্রী নিত, সেটা বর্তমানে হচ্ছে না। সংসদের বিভিন্ন খরচ, খাবারের খরচ অনেকটাই কম। এবার বাজেট সেশনের শেষ হওয়ার পর প্রত্যেকটা সংসদে, প্রত্যেকটা বাজেট অধিবেশনেই একটা বড় খাবারের আয়োজন হয়। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সংসদের সেই খরচটা কমিয়ে দিয়েছেন এবং জনগণের টাকায় যে এমপিরা প্লট পাবে, ট্যাক্স ফ্রি গাড়ি পাবে, সেগুলো কিন্তু বর্তমানে সব কিছু অফ আছে। সুতরাং জনগণ কিন্তু এই সংস্কারই চেয়েছিল, ঠিক আছে। আর বিরোধী দল যেই সংস্কারটা চায়, আসলে বিরোধী দল তো কখনো প্রকৃতপক্ষে বিরোধী দল হয়নি আসলে, হ্যাঁ। আর তারা বর্তমানে ক্ষমতায়, ভবিষ্যতে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা তাদের নিজস্ব স্পেসিফিক কিছু সংস্কার চায়, হ্যাঁ। সেটার লক্ষ্যেই তারা আসলে এগোতে চাচ্ছে। কোনটা চায়? তাদের রাজনৈতিক যে প্ল্যাটফর্মটা যেন আরেকটু স্ট্রং হয়, হ্যাঁ। 10 সেকেন্ডের মধ্যে শেষ করবেন, হ্যাঁ, আমি তাদের একদম শেষ। রাজনৈতিক প্ল্যাটফর্মটা যেন স্ট্রং হয়, তারা যেন এক্সটেন্সিভ ওয়েতে, ইনভেসিভ ওয়েতে তাদের আসনগুলোতে আগাতে পারে, সেটার জন্যই তাদের সংস্কার। এবং 18 মাসে আমরা তাই দেখেছি। 18 মাস না হলে আমরা কখনোই প্রমাণ পেতাম না বিরোধী দল আসলে কি চায়। জনগণের সংস্কার,
জনগণ যা চাচ্ছে বিএনপি সরকার সেই সংস্কারের পথেই আগাচ্ছে। জি ধন্যবাদ ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এমপি, ডক্টর আতিক মুজাহিদ এমপি, অ্যাডভোকেট আতিকুর রহমান এবং আমি এক আবুল second হাসান বলতে চাই রুবেল। ভাই, এটা আমরা চেষ্টা আমার হচ্ছে একদম injustice, আমি সময় তো বলি শেষ নাই। এবং এর আগের অংশে আমি আপনাকে সময়টা না বেশি না আমি দিয়েছি। বলি, আমি এক সেকেন্ড বলি। জি আপনি 10 সেকেন্ড বলতে পারবেন। 18 মাসে কি হয়েছে দেখছেন না, আমাদের উপদেষ্টা খলিলুর রহমান থেকে খলিলুর রহমান মন্ত্রী হয়েছেন, সুতরাং বুঝে নিয়েছেন কোন উপদেষ্টা হয়েছেন। হেদায়েতের পথে আসেন আপনারা, হেদায়েতের পথে আসেন। আপনি শেষ করতে দেন। সারা দেশে- আমি জামায়াত একদম ইসলামী দর্শক বলছেন যে বিএনপিকে দোকানদাররা, বিশ্বাস করা যায় না। তা আমি বিশ্বাস করব হেদায়েতের কিভাবে? ওনারা তো পথে আসেন। নারীদেরকে কোনো মনোনয়নই দেননি। ওটা আপনি আসতেছি, হেদায়েতের পথে আসেন। এই দোকানদাররা চাঁদাবাজি থেকে বাঁচতেছে না। সারা জি দেশে আপনাদের চারজনকেই আপনাদের চারজনকেই ধন্যবাদ। দর্শক রাজনীতিতে কোনো শেষ নেই, তাই চলতেই থাকবে। আমরা ফিরবো আগামী রোববার ঠিক রাত 9টায়, সঙ্গেই থাকবে।